ফিটার টিউটোরিয়াল টেকনিক্যাল স্টাডিজ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের আমাদের টপিকস বা আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, তো আজকের আলোচ্য বিষয়ে ঢোকার আগে প্রথমেই যেটা আমরা দেখতে পাবো আমাদের এই চ্যাপ্টারের শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি উপরে, প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ফিটার অ্যাসেম্বলি। প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং বলতে আমরা যে ফিটারটা পড়ছি, তো প্রোডাকশন বলতে যেটা বুঝি কোনো কোম্পানির প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, যেখানে কোনো কিছু কম্পোনেন্ট তৈরি করা হয়, এক্সপোর্ট করা হয়, ঠিক আছে, সেই সব প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য তোমাদেরকে তৈরি করা হচ্ছে, যাতে সেই কোম্পানিতে গিয়ে তোমরা কাজ করতে পারো অ্যাজ এ প্রোডাকশন বা অপারেটর হিসাবে বা মেনটেন্যান্সের হিসাবে। তো যাই হোক, আজকের আমাদের চ্যাপ্টারটা হচ্ছে নেসেসিটি অফ ইন্টারচেঞ্জেবিলিটি ইন ইঞ্জিনিয়ারিং ফিল্ড। আমাদের কি প্রয়োজনীয়তা ইন্টারচেঞ্জেবিলিটিটা ইন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, সেটা সম্বন্ধে আজকে আমরা এটা সম্বন্ধে জানবো ভালো করে। তারপর আরও কী কী পয়েন্টগুলো আছে, স্টেট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মাস প্রোডাকশন, মাস প্রোডাকশনের যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজগুলো সেগুলো সম্বন্ধেও জানবো। আউটলাইন দ্য মিনিং অফ টার্ম ইন্টারচেঞ্জেবিলিটি, ইন্টারচেঞ্জেবিলিটির যে মেন মিনিংটা সেটা সম্বন্ধে জানবো। স্টেট দ্য নেসেসারি ফর দ্য লিমিট সিস্টেম, লিমিট সিস্টেম সম্বন্ধে জানবো, কিসের জন্য আমাদের লিমিট সিস্টেমটা দরকার। নেম দ্য ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস অফ দ্য সিস্টেম অফ লিমিট অ্যান্ড ফিটস, বিভিন্ন ধরনের যে স্ট্যান্ডার্ডগুলো, সেই স্ট্যান্ডার্ডগুলো কী কী। তো বেশি কথা না বলে প্রথম থেকে আমরা এই ক্লাসটাতে মনোযোগ দিয়ে পড়ব। যেই পয়েন্টগুলো আমরা দেখলাম প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। প্রথমেই আমরা চলে আসবো মাস প্রোডাকশন। মাস প্রোডাকশনটা কি সেটা সম্বন্ধে আগে জানি। তো মাস প্রোডাকশনটা হচ্ছে, মাস প্রোডাকশন বলতে আমরা বুঝবো যেটা, মাস প্রোডাকশনস মিনস প্রোডাকশনস অফ দ্য ইউনিট কম্পারেটর পার্ট অফ ইন লার্জ নাম্বার, যেখানে প্রচুর পরিমাণে কম্পোনেন্ট অর পার্ট ইন লার্জ নাম্বার, কোনো কম্পোনেন্ট প্রচুর পরিমাণে যেখানে উৎপন্ন করা হয় তাকে আমরা মাস প্রোডাকশন বলে থাকি। তো মাস প্রোডাকশন আই থিঙ্ক বুঝতে পেরেছি আমরা, যেখানে প্রচুর পরিমাণে কোনো কম্পোনেন্ট বা পার্টস ম্যানুফ্যাকচারিং করা হয় বা তৈরি করা হয়। ঠিক আছে, এবার কী জন্য তৈরি করা হয় সেটা আমরা পরে ধীরে ধীরে পড়তে পড়তে চলে আসবো। একটা কোম্পানিতে পার্টস বা কোনো জিনিস তৈরি করা হয় কিসের জন্য আমরা সবাই সাধারণত জানি। তো যাই হোক, অ্যাডভান্টেজগুলো কী কী আছে এগুলোর। টাইম অফ দ্য ম্যানুফ্যাকচারার্স অফ কম্পোনেন্টস ইজ রেডিউস, টাইমটা কম লাগে, কম টাইমে প্রচুর পরিমাণে ওরা প্রোডাক্ট বা পার্টস তৈরি করতে পারে, এটাকেই মাস প্রোডাকশন বলা হয়। এটা হচ্ছে ওইটার অ্যাডভান্টেজ মাস প্রোডাকশনের। দ্য কস্ট অফ প্রাইস ইজ রেডিউস, খরচাটা কম হয়। স্পেয়ার পার্টস ক্যান বি কুইকলি মেড অ্যাভেলেবেল, স্পেয়ার পার্টগুলো খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এবং মার্কেটে সেটাকে অ্যাভেলেবেল করা যায়, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে চলে আসবো, স্পেশাল পারপাস মেশিনস আর নেসেসারি, স্পেশাল পারপাস মেশিন আমাদের প্রয়োজন হয় এটার ক্ষেত্রে, নর্মাল মেশিনে কাজ হয় না বলে এগুলো আমাদের স্পেশাল পারপাসের মেশিন প্রয়োজন হয়। নেক্সট, জিগ অ্যান্ড ফিক্সার আর নিডেড, স্পেশাল টাইপের হোল্ডিং ডিভাইস, এগুলোকে জিগ অ্যান্ড ফিক্সার বলা হয়। জিগ অ্যান্ড ফিক্সার তোমাদের এখন জানার বিষয় না, থার্ড সেমিস্টারে এগুলো আমরা পড়বো, থার্ড সেমিস্টার থেকে, ঠিক আছে। এই জিগস অ্যান্ড ফিক্সারের উপর অনেক বড় বড় চ্যাপ্টার আছে, সেগুলো ভালো করে আরও ক্লিয়ারলি বুঝবো। তো জাস্ট এতটুকুই মনে রাখবো, জিগ অ্যান্ড ফিক্সার কী করা হয়, এগুলো একটা হচ্ছে হোল্ডিং ডিভাইসের মধ্যেই পড়ে বা গাইডিং ডিভাইস বা হোল্ডিং ডিভাইসের মধ্যে পড়ে, গাইড করে এবং হোল্ডিং করে। জিগস আর টু বি ইউজড ইনস্টেন্স অফ কম্পারেটিভ প্রিসিশন ইনস্ট্রুমেন্টস, গেজেস আর, সবসময় আমাদের প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট বা গেজ ইউজ করব আমরা, যেসব স্পেশাল টাইপের গেজ আমরা ইউজ করব এটাতে, সব গেজগুলো খুব আমাদের কি হয়, প্রিসিশন ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে, এগুলো খুব কস্টলি হয়, এই জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়েছে আমাদের। ইনিশিয়াল এক্সপেন্ডিচার উইল বি ভেরি হাই, খরচাটাও প্রচুর পরিমাণে হয়। একটা মাস প্রোডাকশন করতে গেলে একটা ইন্ডাস্ট্রি যদি সেট করতে হয়, আমাদের প্রচুর পরিমাণে খরচা হয়। উন্নত মানের আমাদের মেশিনারি লাগে, উন্নত মানের জিগ লাগে, উন্নত মানের ফিক্সার লাগবে, উন্নত মানের গেজ লাগবে, তো উন্নত মানের স্কিল ওয়ার্কারও লাগবে, সব কিছুকে মেনটেন করে প্রচুর পরিমাণে খরচাটা হয়। এগুলো হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে মাস প্রোডাকশনের। নেক্সট আমরা চলে আসবো তারপরে সিলেক্টিভ অ্যাসেম্বলি কাকে বলে।
সিলেক্টিভ অ্যাসেম্বলি কথাটা শুনেই তো বুঝতে পারছি সিলেক্টিভ অ্যাসেম্বলি বলতে কি বুঝি। সিলেক্টিভ অ্যাসেম্বলি বলতে নর্মালি এখানে আমরা ফিগারটাকে লক্ষ্য করব, ফিগারটাকে লক্ষ্য করলেই আমাদের এই পড়াটা গোটাটাই কমপ্লিট হবে। সিলেক্টিভ অ্যাসেম্বলি কাকে বলি, এখানে ভালো করে যদি লক্ষ্য করে দেখি, একটা আমাদের বোল্ট আছে, একটা নাট আছে, তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে, শুধু কি বোঝানো আছে যে এই বোল্টের সঙ্গে এই নাটটাই ফিক্সড হবে পার্মানেন্টলি। আমরা যদি এই বোল্টটার সঙ্গে এই নাটটাকে লাগাতে চাই তাহলে কখনো কোনোদিনও এটা ফিক্সড হবে না। এটা যদি লাগাতে চাই, এটা যদি লাগাতে চাই ক্রস করে, তাহলে কোনোদিনও আমাদের ফিক্সড হবে না। এটার সঙ্গে জাস্ট এই বোল্টটাকেই আমরা ইউজ করতে পারবো, এই বোল্টটাকে ইউজ করতে পারবো। এটাকেই বলা হয় সিলেক্টিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্টিভ অ্যাসেম্বলি। নেক্সট আমরা চলে আসবো নন সিলেক্টিভ অ্যাসেম্বলি। নন সিলেক্টিভ অ্যাসেম্বলি কাকে বলা হয়? নন সিলেক্টিভ অ্যাসেম্বলি বোঝার জন্য আমাদের এখানে ফিগারটাকে ভালো করে লক্ষ্য করতে হবে। ফিগারটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখবো এখানে, এখানে তো স্ট্রেট একটা লাইন আছেই, প্লাস এখান থেকে ক্রস করেও একটা লাইন দেওয়া আছে। মানে এই বোল্টটা যেটা আমাদের আছে বা এই নাটগুলো আছে, আমরা এই নাট অ্যান্ড বোল্টগুলোকে পরস্পরও এটার সঙ্গে এটাকেও ফিক্স করতে পারবো, আবার এটার সঙ্গে এটাকেও ফিক্স করতে পারবো, আবার এটার সঙ্গে এটাকেও ফিক্স করতে পারবো। এটাকে বলা হয় নন সিলেক্টিভ অ্যাসেম্বলি। এবার এই সিলেক্টিভ অ্যাসেম্বলি নন সিলেক্টিভ অ্যাসেম্বলি খুব ইজিভাবে তো আমরা ছবি থেকে বুঝে গেলাম এটার রিজনটা কি। সিলেক্টিভ অ্যাসেম্বলি যখন আমরা দেখব তো একটা কথা ভাবো, এবার সিলেক্টিভ অ্যাসেম্বলি যখন আমরা করব, এই বোল্টটা এই নাটটাতেই শুধু ফিক্সড হবে, তাহলে আমাদের দুটোর মধ্যে প্রিসিশন বা আমাদের যখন আমরা প্রডিউস করব তখনকার আমাদের নিশ্চয়ই দুটোর মধ্যে মাস প্রোডাকশন করতে চাইলে হবে না, প্রচুর পরিমাণে খুব স্পিডে আমরা কাজ করতে পারবো না। ধ্যান দিয়ে প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের লক্ষ্য করে নাট অ্যান্ড বোল্টটাকে তৈরি করতে হবে। এইটাতে আমাদের কি হয়, এটাতে আমাদের খরচাটা বেশি বেড়ে যায় এবং আমরা এক্সপায়ার পার্টসগুলো, ধরো যে আজকে যদি আমাদের এই বোল্টটা নষ্ট হয়ে যায় বা এই নাটটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই নাটটাকে আমাদের এই বোল্টটার অনুযায়ী তৈরি করতে হবে, তাহলে এটাতে আমাদের টাইম লাগবে অনেকক্ষণ। এই যে টাইমটা লাগবে, এই যে টাইমটা, এই টাইমটাই হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ, যেটা মাস প্রোডাকশনে ইউজ করা হয় না। কিন্তু এটা হ্যাঁ, কিছু কিছু স্পেশাল পারপাসের ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করে থাকো, কিছু কিছু আমরা গাড়ি কম দামেও পেয়ে যাই, কিছু কিছু গাড়ি আমরা হাই কস্টলি কিনতে হয়, এমনকি 1 কোটি 1.5 কোটি টাকা দিয়েও কিনতে হয়। এগুলো হচ্ছে সিলেক্টিভ অ্যাসেম্বলির মধ্যে পড়ে, যেগুলো 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে আমাদের গাড়ি কিনতে হয়, সেগুলো হচ্ছে সিলেক্টিভ অ্যাসেম্বলি। ওগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খ ভালো করে ধরে ধরে তৈরি করা হয়, এই জন্য ওটাকে সিলেক্টিভ অ্যাসেম্বলি বলে। আর নন সিলেক্টিভ অ্যাসেম্বলি আমাদের প্রয়োজন অনুসারে গাড়ি তৈরি করা হয়, কিন্তু আমরা গাড়ির এক্সপেয়ার পার্টস নর্মালি অ্যাভেলেবেল মার্কেটে পেয়েই থাকি, একটু এদিক ওদিক হলেও আমাদের কোনো ব্যাপার হয় না, কিন্তু কাজটা চলে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু সিলেক্টিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে না, আমাকে যদি একটা জার্মানি থেকে আমরা গাড়ি নিয়ে আসি, তো জার্মানি থেকেই ওর যদি একটা নাট নষ্ট হয়ে যায় বা একটা বোল্ট নষ্ট হয়ে যায় বা কোনো একটা পার্টস যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাকে জার্মানি থেকেই আবার ওটার সেই এক্সপেয়ার পার্টসটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সিলেক্টিভ অ্যাসেম্বলি। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এরকম অনেক কোম্পানি আছে যেগুলো আমরা ইন্ডিয়াতেই, আমার পার্টস খারাপ হয়েছে, সে যেটাই পার্টস খারাপ হোক, আমরা নর্মালি একটা শপে গেলে সেখান থেকে আমরা নিয়ে চলে এসে সেটাকে লাগিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে আমাদের নন সিলেক্টিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, তাহলে এটাতে আমার খরচাও কম, প্লাস আমার কাজটাও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এবার আমরা চলে আসবো ইন্টারচেঞ্জেবিলিটি কাকে বলে। ইন্টারচেঞ্জেবিলিটির ডেফিনেশনটা অনেক বড় আছে, তোমরা এখানে ভালো করে দেখো, আন্ডারলাইন করা আছে, সুন্দর করে ডেফিনেশনটা নিজে নিজে পড়ে বোঝার চেষ্টা করবা। আমি জাস্ট শর্ট করে যেটা বোঝাচ্ছি তোমাদের, ইন্টারচেঞ্জেবিলিটি কাকে বলা হয়, এক্ষুনি যেটা আমরা পড়ে আসলাম, একটা কোনো গাড়ি যদি পার্টস, গাড়ি হোক, একটা মেশিন হোক বা যে কোনো টুলস হোক, যেগুলো স্পেশাল পারপাসে ইউজ করা হয়, ধরো যে খারাপ হয়ে গেল, নর্মালি একটা ভাবো যে একটা গাড়ির একটা হুইল বা টায়ার নষ্ট হয়ে গেল, আমরা মার্কেট থেকে নর্মালি কিনে নিয়ে এসে সেই টায়ারটাকে এক্সচেঞ্জ করে দিলাম, তাহলে আমাদের গাড়িটা চলবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি। ইন্টারচেঞ্জেবিলিটি কথার হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি, যার মধ্যে একটা পার্টস খারাপ হয়ে গেলে ওর মধ্যে চেঞ্জ করলে যেই
প্রথমে যেই পার্টটা ছিল সেই পার্টটার সেম গুণটাই ওই পার্টটার মধ্যেও আছে, যেটা আমি লাগাচ্ছি মার্কেট থেকে এনে, যাতে আমার যেই কাজটা আমি করব সেই কাজটা যেন আমার কন্টিনিউ চলতে থাকে। এই যে প্রসেসটা, একটা পার্ট আমার খারাপ হয়ে গেছে, মার্কেট থেকে একটা পার্ট কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়ে ওই কাজটাকে কন্টিনিউ করা, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ইন্টারচেঞ্জেবিলিটি। ঠিক আছে, এটা ডেফিনেশনটা যেটা থিওরিক্যাল ডেফিনেশন আছে, তোমরা এটা ভালো করে দেখে নিবা, জাস্ট এটা মনে রাখলেই হবে। এবার চলে আসবো নেসেসিটি অফ লিমিট সিস্টেম। নেসেসিটি অফ লিমিট সিস্টেম বলতে কি বোঝাতে চাইছে? দেখো, মার্কেটে যেই পার্টসটা নিয়ে আসলাম, এবার আমি একটা কথা তোমাদের উদাহরণ দিচ্ছি, যে একটা চপ্পল যদি আমাদের ছিঁড়ে যায়, সেই চপ্পলটার মার্কেটে কিন্তু ফিতা অ্যাভেলেবেল হয়, কিন্তু সেটাকে এনে যদি লাগাই কিন্তু আগের মতো হয় কি? আগের মতো হয় না। কেন? এটাই হচ্ছে যে নেসেসিটি অফ লিমিট সিস্টেম, যে প্রত্যেকটা একটা লিমিট আছে। আমি যদি একটা জামা নিতে যাই, তাহলে জামাটা আমার শরীর বা আমার ফিগার অনুযায়ী, আমি স্মল সাইজ যদি হই, তাহলে আমাকে স্মল সাইজেরই একটা টি শার্ট বা জামা নিতে হবে। সেই ক্ষেত্রে যদি আমি একটা এক্সেল বা ডবল এক্সেল সাইজের গেঞ্জি বা জামা নিই, তাহলে ওটা আমাদের কোনোদিনও আমাদের শরীরেও ফিট হবে না এবং পরেও আমি আরাম পাবো না, ওটা আমার কাজের যোগ্যই না। এটা কি বলা হচ্ছে? নেসেসিটি অফ লিমিট সিস্টেম। এখানে নেসেসিটি অফ লিমিট সিস্টেম বুঝতে গেলে পুরো ডেফিনেশনটা, থিওরিক্যাল যে ডেফিনেশনটা পড়বা তোমরা ভালো করে, সুন্দর করে আন্ডারলাইনও করা আছে। এখানে লেখা আছে, তাও দেখো, ম্যানুফ্যাকচার টু দ্য সেম সাইজ হুইচ ইজ নট পসিবল ইন মাস প্রোডাকশনস। এই যে একটা যে প্রোডাকশন তৈরি করতে গেলে যদি তৈরি করবে প্রচুর পরিমাণে, তখন আমাদের কি, যে একটা ম্যাক্সিমাম সাইজ দিতে হয়। প্রত্যেকটা কম্পোনেন্টের নিজস্ব সাইজ আছে। প্রত্যেকটা, আমরা যদি বাইককে দেখি, একটা 100 সিসি হয়, একটা 150 হয়, 100 হয়, একটা 150, একটা 200, 300, এরকম করে অ্যাভারেজ যেতে থাকে প্রয়োজন অনুসারে। তো প্রত্যেকটা গাড়ির পার্টস তো প্রত্যেকটা গাড়িতে লাগতে পারে না, একটা লিমিট আছে। যে 100 সিসির বাইকের যেসব পার্টসগুলো বা কম্পোনেন্টগুলো শুধু 100 সিসি বাইকেই লাগবে। আবার ওখানে আরেকটা কথা আছে, যে যেই বাইকের সেই বাইকেই লাগবে, যেই বাইকের কোম্পানি সেই বাইকের কোম্পানিতেই লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে লিমিট সিস্টেম, যে একটা মর্যাদা, একটা সিস্টেমের মধ্যে থাকা। যতটুকু প্রয়োজন ততটুকু মাপ দিয়েই যে মাস প্রোডাকশনটা তৈরি করে। তো সেখানে আমাদের কি হয়, যখন আমরা মাপ দিয়ে তৈরি করব, তখন আমাদের প্লাস মাইনাস দিয়ে একটা মাপ দেওয়া থাকে, যাতে আমাদের যে ওয়ার্কাররা, যা অপারেটররা কাজ করে, সেই অপারেটরদের কাজ করতে যাতে সুবিধা হয়, সেটাকে মাথায় রেখে একটা মাপ দেওয়া হয়, যে এতটুকু লিমিট আছে, এই লিমিটের মধ্যে তোমাকে তৈরি করতে হবে। নর্মালি এখানে আমি তোমাদের দিলাম জিরো, প্লাস মাইনাস দিয়ে 0.05। আমার ধরো যে একটা কম্পোনেন্ট তৈরি করব, সেই কম্পোনেন্টটার বেসিক সাইজ হচ্ছে 10 mm। তো 10 mm এর বেসিক সাইজের মধ্যে আমাকে কত দেওয়া আছে? এখানে প্লাস মাইনাস দিয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে? প্লাস মাইনাস 0.05। তাহলে অ্যাপ্রক্স যে আমাদের অপারেটর, তুমিও হতে পারো আর কেউ হতে পারে, সেই অপারেটর খুব বেশি হলে 0.05 mm প্লাস হবে, আর খুব কম হলে 0.05 mm কম হবে। এটাই হচ্ছে নেসেসিটি অফ লিমিট সিস্টেম। মানে এটা ওর একটা মাপ, যে এতটুকু মাপের মধ্যে ওকে ওই জবটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা, যে দ্য সিস্টেম অফ দ্য লিমিট আর দ্য ফলোড ওভার দ্য কান্ট্রি স্টেপাইড বাই দ্য বিএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা দেশের, আমি বলেছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, যে মার্কেটে আমরা একটা গাড়ি 5 লাখ টাকা দিয়েও পাই, 10 লাখ টাকা দিয়েও পাই, আবার একটা গাড়িও পাই আছে যে গাড়িটা আমাদের 1 কোটি টাকা দিয়েও কিনতে হয় বা 1.5 কোটি টাকা দিয়েও কিনতে হয়। তাহলে নিশ্চয়ই গাড়িটার একটা কোয়ালিটি আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। ওই যে স্ট্যান্ডার্ড বা কোয়ালিটিটা মেনটেন করে, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা একটা সিস্টেম আছে, লিমিট সিস্টেম, বা এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সিস্টেম। প্রত্যেকটা কোম্পানি একটা স্ট্যান্ডার্ড সিস্টেম মেনটেন করে সে তার নিজের প্রোডাক্টটাকে তৈরি করে। এবং আমরা এটা দেখেওছি, হয়তো কোনো মোবাইল নিতে যাই বা জামা নিতে যাই বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা কার যাই হোক, ওটাতে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া, মেড ইন জাপান। ঠিক আছে, এরকম লেখা থাকে। তো মেড ইন জাপান লেখা আছে, তার মানে কি ও জাপানিজ, বা মেড ইন জার্মান। তো ও জার্মান স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু ও তৈরি করেছে। ঠিক আছে, তো এখানে আমাদের যে বিআইএস, সেটা হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড,
তো কোনো একটা যদি আমরা প্রোডাক্ট নিই ইন্ডিয়াতে, তো অল ওভার ইন্ডিয়া থেকে শুরু করে অল ওভার ওয়ার্ল্ডে যখন ওই গাড়িটা বা যে কোনো কম্পোনেন্টে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে, তার মানে আমাদের ভেবে নিতে হবে ওটা ইন্ডিয়ার সিস্টেম স্ট্যান্ডার্ড হিসেবেই কিন্তু ওটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। সেই সিস্টেমটা কেন ধরে দেওয়া হয়েছে? কারণ ওই সিস্টেম মেনটেন করে আমরা যেন এক্সপায়ার পার্টস পাই, বা আমাদের যদি কোয়ালিটি খারাপ বেরিয়ে যায় তাহলে আমাদের সেই কোয়ালিটিটাও আমরা যেন ওখান থেকে চিহ্নিতকরণ করতে পারি। ঠিক আছে? যেমন প্রত্যেকটা একটা ব্র্যান্ড আছে, নিজের ব্র্যান্ড আছে, নিজের কোম্পানির নাম আছে, সেটাই হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড কথাটা এখানে বলেছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনস আইএসও, এগুলোকে হাইলাইট করা আছে ইয়েলো কালার দিয়ে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এটার মানেটাই হচ্ছে এগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষায় থাকবে। ব্রিটিশ স্ট্যান্ডার্ড সিস্টেম বিএসএস মাথায় রাখবো, ডিআইএন জার্মান স্ট্যান্ডার্ড। এখন টোটাল বিআইএস, আইএসও, বিএসএস, ডিআইএন, টোটাল এই 4টা স্ট্যান্ডার্ড আমরা যেন আমাদের মুখস্থ থাকে পরীক্ষার প্রস্তুতির জন্য। তো আজকের মতো আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি, নেসেসিটি অফ ইন্টারচেঞ্জেবিলিটি ইন ইঞ্জিনিয়ারিং ফিল্ড। আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা সম্বন্ধে পরিষ্কার বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদেরকে আমার চ্যানেলে আরেকবার থ্যাংক ইউ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।